আপনি 2011 মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিলেন, হেঁটে গেলেন রাইটার্সে রাজভবন থেকে শপথ নেবার পর। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহারে কিছুটা পরিবর্তন এলো এবং শোনা যায় আপনাকে আগে অশোক দা বলে ডাকতেন, কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পর আপনি মমতাদি বলতেন, আপনাকে অশোক বলে ডাকতেন। এই পরিবর্তনটা যদি একটু বলেন। দেখো, তোমাকে বলছি এই কথাটা হয়তো তোমরা শুনেছো, মমতা বরাবরই আমাকে অশোকদা বলতো। যখন 11 সালে ক্ষমতা এলো তখনও উনি অশোকদাই বলতেন। কিন্তু আমার কি হলো জানো, সেটা হচ্ছে মমতা আমার চেয়ে বড়। তা আমার হলো কি, ওই রাইটার্সে যখন ঢুকলো, যখন ক্ষমতায় মুখ্যমন্ত্রী হয়ে গেল, তখন তো রাইটার্সে বসেছিল। তা তখন ওই ওই মাঝে মধ্যে বেরিয়ে এসে ও ভাবতো বোধহয় যে আমি বোধহয় আনন্দবাজারের চিত্র সংবাদে আমি বোধহয় সবাইকে ম্যানেজ করব, সবাইকে করবো, হ্যান করবো। তো আমাকে না, অশোকদা তুমি একটু দেখো, এত লোক আমি পছন্দ করছি না, সবাই আমার সাথে ঢুকে পড়ছে ঘরে, সবাই করছে। আমি তখন গিয়ে আমি ভালো মেরি, এ তো মহা মুশকিল, এ তো অশোকদা বলছে। তা আমি একদিন শটাং মমতার ঘরে ঢুকে বললাম যে মমতা, এই তুমি আমাকে অশোকদা বলো না। কেন তোমাকে বলছি, যে মমতা কিন্তু তার আগেই একটা অ্যানাউন্স করে দিয়েছিল যে আমাকে না আপনারা সবাই দিদি বলবেন। দিদি কথাটা কিন্তু মমতার খুব পছন্দ। তা আমি বললাম আমি তোমাকে দিদি বলবো। আমি জানি মমতা সেই সময় একটু লজ্জা পেয়েছিল, কিন্তু তারপর থেকে যাই হোক ঘটনা থেকে উনি কি একটু লাজুক? মমতা বন্দ্যোপাধ্যায় দেখো দেখো, তোমাকে একটা কথা বলছি, ঠিক জায়গায় কথা বলতে পারলে মমতা কিন্তু সত্যি লাজুক। লাজুক। আমি তোমাকে একটা কথা বলে দিই আর কি, যে একদম প্রাক্তন সাংবাদিক, আমার নাম বলতে আপত্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথায় না অনেক চুল। তা আমরা একটা ট্যুরে গেছিলাম, সেই ট্যুরে এই সময় সুমন চট্টোপাধ্যায় ছিল। তা আমরা ঘরোয়াভাবে বসে আছি, তো মমতা বন্দ্যোপাধ্যায় চুলে শ্যাম্পু ট্যাম্পু করে ঘরে ঢুকেছে। তা সুমনদা বলে, উরে বাবা কি দেখতে লাগছে তোমাকে, কি চুল গো মাথায়। আমি দেখলাম, মনে হলো এত লজ্জা পেলো তুমি ভাবতে পারবে না। মমতা লাজুক। কিছু সময় কিছু ব্যক্তিগত কথা বললে কিন্তু ও সত্যি লাজুক। কি খেতে ভালোবাসতেন, মানে যখন আপনারা একসঙ্গে বাইরে যেতেন? হ্যাঁ, না মমতা দেখো তো, ও খাওয়ার ব্যাপারে ওর কোনো কিন্তু এখনো কিন্তু দেখা যায় যে তেমন কিছু তিনি দেখো, বলেন। তোমাকে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম ঝাল খায় না, ঝাল পছন্দ করতাম না। আমরা মজা করে বলতাম যে ওই ঘরে কেউ হয়তো লঙ্কা খাচ্ছে, এই ঘরে মমতা বন্দ্যোপাধ্যায় ঝাল লাগছে। কিন্তু খুবই সাধারণ, এবং মমতা কিন্তু খাওয়াতে ভালোবাসে। যখন ধরো সবাইকে একদিন দিল্লি গেছি কিংবা কোথায় গেছে, এই সবাইকে আজকে চাউমিন খাবো, মমতা কিন্তু চাউমিন খেত না। ও কিন্তু ওই চিড়ে ভাজা, ছোলা ভাজা, একটু মুড়ি, একটু চা, দুধ চা খেত। লিকার পছন্দ করতো না, লিকার চাটাও আর কি, দুধ চা পছন্দ করতো। মানে এটা কম বয়স থেকেই, এখন তো অনেকটা মেপে চলতে হয়, তিনি বারবার তার সভায় বলেছেন। দেখো, আমরা যখন মমতাকে দেখছি, আমি তখনকার কথা বলছি, সেটা চা খেতে। এবং তুমি জানো না, আমরা সাধারণ মানুষ দেখবে যখন চা দেয়, দুধ চা, তখন দেখবে একটা বিস্কুট এরকম ডুবিয়ে খায়। আমি তোমাকে বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওরকম একটা বিস্কুট ডুবিয়ে খায়, এবং সেই বিস্কুটটা গরম চায়ের মধ্যে ভেতরে ঢুকে যায়। এবং ও কিন্তু লিকার খায় না, দুধ চা খায়, এবং খুবই সাধারণ খায়। আর খাওয়া দাওয়ার ব্যাপারে এমনি প্লেন একটুখানি ভাত, একটু ডাল, একটু অর্ডিনারি খাবার। এটা তোমাকে বলছি, মাংস তো প্রায় নাই, একদম না, কিন্তু খাওয়াতে ভালোবাসতেন। আর খুবই সাধারণ আর কি। আমি যতদূর এত বলতে পারবো না, কিন্তু মাছের মধ্যে আমার মনে হচ্ছে খুব সম্ভবত বোধহয় উনি পাবদা মাছটা একটু পাতলা করে ঝোল খাওয়াটা পছন্দ করতেন। কিন্তু বদলটা কিভাবে হলো? 2011 থেকে 14 মমতা বন্দ্যোপাধ্যায় একরকম ছিলেন, কিন্তু 14-র পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে একটা আমূল পরিবর্তন হলো বলে মনে করা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন 14-র পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বদলে গিয়েছেন। এই বদলটার কারণ কি? দেখো, আমার যেটা মনে হয়, এই দলটা একটা কথা আছে যে এই দলে একটা পোস্ট, একটাই ল্যাম্প পোস্ট আর বাকি সব পোস্ট, এরকম একটা কথা। একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, একটা পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, এই কথাটা বলা আছে। সেটা হচ্ছে যে, আমি তোমাকে বলছি, তৃণমূল দলটা এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই করেছিল, ওই সিম্বলটাই নিজে করেছিল, এবং নিজের প্রচারেই করেছিল। তুমি এটা জানো যে সারদা নারদা যখন ওইসব দেখানো হচ্ছিল, খুব সম্ভবত 14-16, আমি ঠিক মনে পড়ছে না, তখন কিন্তু আমরা 16, তখন কিন্তু আমরা আমি ব্যক্তিগতভাবে ভয় পেয়ে গেছিলাম, কারণ তখন অলরেডি আমি 14-তে সিএমও দপ্তরে ঢুকে পড়েছি। তুমি জানো, তখন আমি দেখতাম যে প্রচারে গিয়ে রাজনৈতিক করিশ্মা যে মমতার নেই, এটা বললে ভুল হবে।
কি বলতো, সবার কাছে গিয়ে বলতো তোমরা এটা শুনেছো যে দেখুন এখানে কেউ কোনো ক্যান্ডিডেট নেই, কেউ ক্যান্ডিডেট নেই, আপনারা কাউকে ক্যান্ডিডেট ভাববেন না, ক্যান্ডিডেট আমি একা ক্যান্ডিডেট, আর সব কেউ ক্যান্ডিডেট না, আমাকে ভোট দেবেন। দেখো ওই সময় মমতা তো জিতে গেছিল, তাহলে এই কারিশমাটা কিন্তু ওর আছে, সাধারণ মানুষের ভিতরে কারিশমা ছিল। তুমি আমাকে প্রশ্ন করেছো যে চেঞ্জ হলো 2000 চেঞ্জ, দেখো আমি তোমাকে একটা কথা বলছি, অনেক ভাবনা ছিল, অনেক ভাবনা উনি করেছেন, অনেক সাধারণ মানুষ, গরিব মানুষের জন্য এই বিভিন্ন রকম ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী অনেক 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 কিছু উনি ইচ্ছা প্রকাশ করেছেন দেওয়া হয়েছেন। এবং তার পেছনে যে কতটা গণ্ডগোল হয়েছে আমি দেখতে চাইছি না, কেন গণ্ডগোল হয়েছে সেগুলো তো নতুন সরকার এসে এখন দেখাচ্ছে, এত লোক ভাণ্ডার পেত, এত লোক ভাণ্ডার। কিন্তু আমি বলছি যে গরিব মানুষদের জন্য কোনো কাজকর্ম যদি করে থাকে, দেখো তুমি সেই প্রজেক্টটা, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের মাথা থেকে এটা করেছেন আর কি। কিন্তু আমার মনে হয় যে 2011-তে পাওয়ারে এসে 16 সালের পর থেকে এই যে একা বিশাল একটা ওয়েস্ট বেঙ্গলের চাপ, তখন ন্যাশনাল পলিটিক্সও অন্যরকম শুরু হয়ে গেছে, এই পুরো চাপটা উনি যেভাবে নিতেন, তুমি এটা ভালো করে জানো যে রাজ্য বা যে একটা পরিবার যখন একটা বড় হয়, সেই পরিবারের কিন্তু যদি দুটো ছেলে বড় হয়, ছেলেদের হাজব্যান্ডকে সবটা কাজ ভাগ করে দিতে হয়। আমি দেখতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কাউকে কাজ দিয়ে উনি কিন্তু সন্তুষ্ট থাকতে পারতেন না, কাউকে কাজ দিয়ে উনি করতে পারতেন না, ওই কাজগুলো। তাহলে কি উনি কাউকে বিশ্বাস করতেন না? দেখো এভাবে তুমি এই কথাটা বলছো, বিশ্বাস করতেন না বললে হয় না, উনি না কনফিডেন্স পেতেন, উনি ভাবতেন না এরা করতে পারবে না। তো আমার মনে হয় এত মন্ত্রিসভার কাজ, এই মন্ত্রিসভার কাজটা যদি উনি প্রত্যেকটা কাজ যদি দেখতে যান প্রশাসনিকভাবে, তাহলে তো গণ্ডগোল একটা শুরু হবে, এত সম্ভব না। একটা পরিবার যখন বড় হয় কীরকম করা যায়, তো উনি এখন বিশ্বাস করতেন না, এখন সাধারণ লোকজন বলছে না উনি বিশ্বাস করতেন না। পরিবারের সঙ্গে কি সম্পর্কটা খুব ক্লোজ, নাকি পারিবারিক দিক থেকেও কিছু একটা টানাপোড়েন ছিল সেই সময়? দেখো আমার শোনা কথা সেটা হচ্ছে যে উনি একবার তো পরিবার থেকে তৃণমূল ভবনে চলে গেছিলেন, বেরিয়ে গেছিলেন। আমি তোমাকে একটা কথা বলছি, আজকে খুব মানে একটু বড় বড় কথা বলতেই পারি, যে ওই বাড়িটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ছাড়তে চাননি, সত্যি তো ছাড়তে চাননি, কারণ ওই বাড়ি থেকেই উনি বেড়ে উঠেছেন। যখন বেড়ে উঠেছেন তখন ওই বাড়িতে কালীঘাটের জল ঢুকলে ওই বাড়িতে জল ঢুকে যেত, আমি সেই অবস্থা থেকে ওনাকে জানি। তখন ওর মা বেঁচে থাকতো, তখন কত সাংবাদিক যেত, কিন্তু আমি থাকতাম এই কারণে যে আমি একটা জার্নিকে, মমতা বন্দ্যোপাধ্যায় কত মুখ্যমন্ত্রী হলো কি না হলো, হলো বা ও কী করলো, কত কাকে তাড়িয়ে দিল, কাকে নিল, এগুলো আমার সাবজেক্ট না। আমার সাবজেক্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যার একটা জার্নি করে 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 সে একটা মুখ্যমন্ত্রী হলো। আমার যেটা মনে হয় 2016-র পর থেকে এই যে একটা বিশাল চাপ, এই চাপটা উনি যারা মন্ত্রী যারা ছিলেন, যারা প্রশাসনিক স্তরে কাজ করতেন, উনি বোধহয়